আসসালামু আলাইকুম। আমি হোম টিউটর পরিবারের পক্ষ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়ব নন মেজর কেমিস্ট্রির ৪র্থ অধ্যায় এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন শুরু করার আগে আমরা রাসায়নিক বন্ধন কী, রাসায়নিক বন্ধন সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। রাসায়নিক বন্ধন কাকে বলে? পরমাণুসমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। এই ইলেকট্রন বন্টনের প্রকৃতির উপর ভিত্তি করে রাসায়নিক বন্ধনকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আয়নিক, সমযোজী, সন্নিবেশ, ধাতব বন্ধন। অর্থাৎ আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন। এছাড়াও এই 4টি হচ্ছে তার মূল। এছাড়াও আরও 3 ধরনের দুর্বল বন্ধন রয়েছে, যেমন হাইড্রোজেন বন্ধন, ডাইপোল ডাইপোল আকর্ষণ বন্ধন, ভ্যান ডার ওয়াল বল। তাহলে রাসায়নিক বন্ধন কাকে বলে? পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে এই বন্ধনগুলোর মাধ্যমে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। ইলেকট্রন বন্টনের প্রকৃতির উপর ভিত্তি করে রাসায়নিক বন্ধনকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন। এছাড়াও আরও 3 ধরনের দুর্বল বন্ধন রয়েছে, যেমন হাইড্রোজেন বন্ধন, ডাইপোল ডাইপোল আকর্ষণ বন্ধন, ভ্যান ডার ওয়াল বল। এখন আসি আমরা একে একে করে যে 4টি মেইন যে রাসায়নিক বন্ধন আয়নিক, সমযোজী, সন্নিবেশ, ধাতব একে একে করে আলোচনা করি। এখন আসি আমরা আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা কি? আয়নিক বন্ধন হলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আমরা ইন্টারমিডিয়েটে আগে পড়ে এসেছি, এখানে আমরা আরও বেশি ডিটেলসে পড়ব, যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সৃষ্ট আধানের কারণে আমরা জানি দানকুলের ধনাত্মক আয়ন এবং আদান প্রদানের মাধ্যমে এবং গ্রহণ করলে আমরা জানি ঋণাত্মক আয়ন, এর মধ্যে বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন বা তড়িৎচুচী বন্ধন। আয়নিক বন্ধনের আরেক নাম হচ্ছে তড়িৎচুচী বন্ধন। তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দানকুলে যে ধনাত্মক এবং গ্রহণের ফলে যে হচ্ছে ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে, তাদের মধ্যে যে বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যে বন্ধন গঠিত হবে তাদেরকে বলা হয় আয়নিক বা তড়িৎচুচী বন্ধন। এই আয়নিক বন্ধন গঠন হওয়ার জন্য কিছু ধরনের শর্ত রয়েছে, যেমন এই আয়নিক বন্ধন গঠন হওয়ার জন্য শর্তগুলিগুলো হলো একটি ধাতু এবং একটি অধাতু লাগবে। অর্থাৎ আয়নিক বন্ধন গঠিত হয় ধাতু ও অধাতু এর মধ্যে। তারপর হয় যদি প্রথম মূল অর্থাৎ ধাতু, যে ধাতু আয়নিক বন্ধনের মধ্যে অংশগ্রহণ করবে ওই ধাতু থাকতে হবে নিম্ন আয়নীকরণ শক্তি, এবং যে অধাতু আয়নিক বন্ধনের মধ্যে অংশগ্রহণ করবে ওই অধাতু থাকতে হবে উচ্চ আয়নীকরণ শক্তি। অর্থাৎ তাহলে আমরা 3টি যে শর্ত দেখতে পাই আয়নিক বন্ধন গঠনের জন্য, প্রথমটি হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে সংগঠিত হতে হবে যে ধাতু, প্রথম মূল অর্থাৎ ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি থাকতে হবে এবং দ্বিতীয় মূল অর্থাৎ অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে। তারপর আরেকটা যে শর্ত, এটা হচ্ছে গঠিত যৌগের উচ্চ, যে ধাতু এবং অধাতুর ফলে যে আয়নিক বন্ধনের ফলে যে যৌগটা গঠিত হবে ওই যৌগটার উচ্চ লেট্রিক শক্তি থাকতে হবে। এগুলো হচ্ছে আয়নিক বন্ধনের শর্ত। এখন আসি আমরা পটাশিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে কে বেশি আয়নিক। আমি এটা শুরু করার আগে, এই টপিকটা শুরু করার আগে কি আমি লিখি নাই, তবে তোমরা একটু শুনে নাও বা তোমরা শুনে একটু নোট করে নাও, যে হচ্ছে কোনো একটা আয়নিক যৌগ আয়নিক যৌগের মধ্যে যখন সমযোজী বৈশিষ্ট্য দেখা যাবে তখন, অর্থাৎ কোনো একটা আয়নিক যৌগের মধ্যে যখন সমযোজী বৈশিষ্ট্য দেখা যাবে তখন ওই যৌগের পোলারায়ন বেশি হবে, তখন ওই যৌগের কী হবে? পোলারায়ন বেশি হবে। ফার্স্ট আবার বলি যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের চেয়ে বেশি। আয়নিক যৌগের মধ্যে যখন সমযোজী বৈশিষ্ট্য লাভ পেতে থাকবে ওই যৌগ ওই যৌগটার পোলারায়ন বেশি হবে, আর যখন পোলারায়নটা বেশি হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি কমে যাবে। যেহেতু আবার বলি, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি। কোনো আয়নিক যৌগের মধ্যে যখন সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে থাকবে ওই যৌগের মধ্যে পোলারায়নও বৃদ্ধি পেতে থাকবে, আর পোলারায়ন বৃদ্ধি পেলে অর্থাৎ কোনো একটা আয়নিক যৌগের মধ্যে যখন সমযোজী বৈশিষ্ট্য অর্ধেক পরিমাণ গ্রাস করে নেবে তখন তার ওই যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে আসি আমরা এখন পটাশিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে কে বেশি আয়নিক। পটাশিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখেছি, উভয়ের অ্যানায়নকে অর্থাৎ ক্লোরাইড সেম, অর্থাৎ উভয়ের অ্যানায়ন সেম কিন্তু ক্যাটায়নগুলো ভিন্ন, তবে তাদের চার্জ আবার সমান। যেমন চার্জও ভিন্ন, তাদের ক্যাটায়নগুলো ভিন্ন, একটা হচ্ছে পটাশিয়াম প্লাস, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+। তো ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে ওই আয়নিক যৌগে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। যেহেতু এর +1 এর +2, তাহলে আমরা বলছি কি ক্যাটায়নের চার্জ বৃদ্ধির সাথে সাথে ওই আয়নিক যৌগটার
সমযোজী বৈশিষ্ট্য বেশি বৃদ্ধি পাবে। তো যার সমযোজী যার চার্জ বেশি, যার সমযোজী ওই যৌগের যদি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তাহলে ওই যৌগটা কম পরিমাণ আয়নিক হবে, অপর যৌগটা বেশি পরিমাণ আয়নিক হবে। তাহলে আমরা জানি এখানে পটাশিয়ামের মধ্যে পটাশিয়াম প্লাস আর ক্যালসিয়ামের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম 2+, তাহলে চার্জে বেশি হচ্ছে এখানে +1, এখানে +2, তাহলে চার্জ বেশি হচ্ছে ক্যালসিয়ামের। তাহলে আমরা বলতে পারি যে যৌগের চার্জ বেশি অর্থাৎ ক্যাটায়নের চার্জ বেশি ওই যৌগটা আয়নিক হওয়া সত্ত্বেও তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি দেখা যায়। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি দেখা গেলে এর আয়নিক যে বৈশিষ্ট্যগুলো ওগুলো কমে যাবে এবং এর তুলনায় এর আয়নিক বৈশিষ্ট্যগুলো বেশি হবে। তাহলে যদি আমরা একটু সাজাই লিখি যে হচ্ছে দেখতে পাই যে ফাজারের নীতি অনুসারে আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বেশি পাবে ওই আয়নিক যৌগে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, আর সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে ওই যৌগে পোলার আয়নও বেশি ঘটবে, যার পোলার আয়ন বেশি হবে ওই যৌগের আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে। তাহলে আমরা দেখতে পাই যে এখানে যেহেতু পটাশিয়াম ক্লোরাইড যে ক্যালসিয়াম ক্লোরাইডের চার্জ বেশি, তাহলে পটাশিয়াম ক্লোরাইড অপেক্ষা ক্যালসিয়াম ক্লোরাইড অণুতে পোলার আয়ন বেশি ঘটে। ফলে আমরা বলতে পারি যে ফাজারের নীতি অনুসারে ক্যালসিয়াম ক্লোরাইড অপেক্ষা পটাশিয়াম ক্লোরাইড বেশি আয়নিক বৈশিষ্ট্য লাভ করে। নোট হিসেবে আমি এখানে আবার লিখে রাখছি যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। এখন আসে এটা তো চার্জ কম বেশির কারণে আমরা পার্থক্য করতে পারছি। যখন চার্জের পরিমাণ সমান হয়ে যাবে যেমন তখন আমরা কীভাবে বুঝবো যে কোন যৌগ বেশি আয়নিক এবং কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। যে যৌগ বেশি আয়নিক তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বেশি হবে, যে যৌগ বেশি আয়নিক তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে আমরা দেখি যে এখানে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। এখানে উভয়ের যৌগের অ্যানায়ন অর্থাৎ ক্লোরাইড সেম, কিন্তু ক্যাটায়নগুলো ভিন্ন, একটা হচ্ছে সোডিয়াম প্লাস, একটা হচ্ছে সিলভার 3+, একটা হচ্ছে সিলভার। এখানে যে সিলভারের আমরা জানি প্লাসও হয় আবার হচ্ছে 3+ও হয়, অর্থাৎ একাধিক জারণ সংখ্যা বিদ্যমান। তাহলে এটা কীভাবে বুঝবো, আমরা জানি কোনো একটা মোলের মানে ওই মোলের জারণ সংখ্যা কত তা তার পরের মোলের মধ্যে বিদ্যমান থাকে। যেমন সিলভারের 3+ এখানে ক্লোরিনের শেষে এসেছে এবং ক্লোরিনের 1 এখানে সিলভারের এখানে আসবে, কিন্তু এখানে 1 থাকার কারণে আর লেখা হয়নি। যেমন এখানে সোডিয়ামের 1 ক্লোরিনের শেষ প্রান্তে আসবে এবং ক্লোরিনের 1 সোডিয়ামের শেষ প্রান্তে আসবে। এখানে 1 উভয় সমান বিধে এখানে আর লেখা হয়নি, কিন্তু এখানে সিলভারের 3 ক্লোরিনের শেষে আসছে। তাহলে আমরা বুঝে নেব যে এই যৌগের মধ্যে সিলভারের যোজনী হচ্ছে 3, এই যৌগের মধ্যে সিলভারের যোজনী হচ্ছে 3। তাহলে আসি যে সিলভার ক্লোরাইড এবং ট্রাইক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তাহলে এখানে উভয় যৌগের মধ্যে সেম ব্যাখ্যা, উভয় যৌগের মধ্যে ক্লোরাইড আয়ন সেম অর্থাৎ ক্লোরাইড এবং ক্যাটায়ন হচ্ছে ভিন্ন এবং একটি হচ্ছে সিলভার 3+, আর একটা হচ্ছে সোডিয়াম প্লাস। তাহলে আমরা যদি বলি যে এই যৌগের মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, যে যৌগটা বেশি আয়নিক তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কারণ আমরা পড়ে আসি যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আগের ব্যাখ্যা অনুযায়ী কে যৌগ বেশি আয়নিক হবে, আমরা জানি যে চার্জ যার বেশি হবে অর্থাৎ ক্যাটায়নের এখানে হচ্ছে 3+, এখানে হচ্ছে 3+ আর এখানে হচ্ছে শুধু +1। তাহলে চার্জ যার যত বেশি হবে ওই যৌগ আয়নিক হওয়া সত্ত্বেও তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি পরিমাণ দেখা দিবে, আর সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি পরিমাণ দেখা যায় ওই যৌগটা কম আয়নিক হবে, আর কম আয়নিক হলে তার মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ক্যাটায়নের মধ্যে সোডিয়ামের +1 এবং সিলভারের 3+, অর্থাৎ এর চার্জ বেশি হওয়ার কারণে এই আয়নিক হওয়া সত্ত্বেও এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি পরিমাণ দেখা দিবে, ফলে এর পোলার আয়নও বেশি হবে অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়ার কারণে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে হবে, অর্থাৎ এর তুলনায় সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। আমরা যদি একটু ব্যাখ্যার মাধ্যমে দেখি তাহলে দেখতে পাই যে আমরা জানি ফাজারের নীতি অনুসারে ক্যাটায়নের চার্জ বৃদ্ধির সাথে সাথে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে থাকে এবং পোলার আয়নও বেশি হয়। এখানে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার ক্লোরাইড এর পোলার আয়ন বেশি, ফলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সিলভার ক্লোরাইডের গলনাঙ্ক অপেক্ষা বেশি হবে। গলনাঙ্কতার ক্রম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন যদি বলতাম কে কত বেশি সমযোজী, তাহলে সমযোজিতার ক্রম হয়তো সিলভার ক্লোরাইড, কারণ তার চার্জ বেশি। এটা জাস্ট আমি আলাদা করে লিখছি যে কোনো প্রশ্নের মধ্যে আসতে পারে কে কত বেশি সমযোজী, তখন আমরা একই ব্যাখ্যা শেষে দিয়ে এটা লিখে দিব। এখন গলনাঙ্ক দেখে এটা। তাহলে আসি আমরা নেক্সট কোয়েশ্চন, যখন তাদের ক্যাটায়নের চার্জও সমান হবে অ্যানায়নের চার্জও সমান হবে। যেমন আমি আগে লাস্ট প্রশ্নে বলে আসছি যে সিলভারের ক্ষেত্রে তার যোজনী হচ্ছে বা জারণ মান হচ্ছে দুইটি, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে +3। পরিবর্তনশীল যোজ্যতা থাকতেই পারে, এটা আমরা আগেই পড়ে আসছি যে পরিবর্তনশীল যোজ্যতা অবস্থান্তর মূল্য সময় থাকেই। তাহলে আসে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড সিলভার ক্লোরাইডের গলনাঙ্ক সোডিয়াম ক্লোরাইডের অপেক্ষা কম কেন। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে উভয়ের অ্যানায়নের চার্জ সমান অর্থাৎ ক্লোরাইড, আর উভয়ের ক্যাটায়ন দেখতে ভিন্ন হলেও তাদের চার্জের পরিমাণ কিন্তু সমান, অর্থাৎ এখানে সিলভারের
এখানে যে প্লাস কীভাবে বুঝবো, কারণ এখানে ক্লোরিনের শেষে কিছু নাই, অর্থাৎ সিলভারে এক্ষেত্রে +1 যোজনে ব্যবহৃত হয়েছে। তাহলে আগের প্রশ্নের মধ্যে আমরা কীভাবে বুঝবো যে এখানে সিলভার যে 3, কারণ হচ্ছে এখানে ক্লোরিনের শেষে 3, অর্থাৎ আমরা আগে বলছি যে প্রথম মলের যোজনে যাবে শেষ মলে, শেষ মলের যোজনে আসবে প্রথম মলে। এই 3 দেখে বুঝে গেছি যে ওইখানে প্লাস। তাহলে এখানে যেহেতু ক্লোরিনের শেষে কিছু নেই, তার মানে হচ্ছে এখানে সিলভারের যোজনে +1 হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বলি যে এখানে উভয় যৌগের অ্যানায়নের চার্জের সমান, ক্যাটায়ন দেখতে ভিন্ন হলেও তাদের চার্জের পরিমাণ সমান। এখন আসি ফাজানের নীতি। ফাজানের নীতি সম্পর্কে আমি ডিটেলসে পরে আলোচনা করব। ফাজানের আরেকটা নীতি হচ্ছে যাদের এমন চার্জ সমান হবে তাদের আকারের উপর, অর্থাৎ এক্ষেত্রে যদি আমি সিলভারের ইলেকট্রন বিন্যাস করি এবং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের ক্ষেত্রে 3D এর মধ্যে কোনো ইলেকট্রন থাকবে না যদি আমরা করে দেখি। আর সিলভারের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার ইলেকট্রন বিন্যাসের মধ্যে 3D স্তরটা হচ্ছে পূর্ণ, অর্থাৎ ফাজানের নীতি অনুসারে কোনো D10 ইলেকট্রনযুক্ত পরমাণু বা আয়নের আকার ল্যান্থানাইট সংকোচনের কারণে, ল্যান্থানাইট তাদের এক ধরনের থাকে বৈশিষ্ট্য থাকে, ওই সংকোচনের কারণে তাদের আকারটা হ্রাস পায়। এর উপতার কারণে ওই যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, অর্থাৎ যাদের D10 থাকবে তাদের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। এই সমযোজী আমরা জানি যে যার সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্যটা কম হবে, এবং আয়নিক বৈশিষ্ট্য কম হওয়ার কারণে তার গলনাঙ্কটাও আস্তে আস্তে কমে যাবে। তাহলে আমরা যদি যেহেতু এখানে, তাহলে আমরা যদি চার্জ সমান না হয় তাহলে চার্জ দিয়ে বিবেচনা করবো, আর যদি চার্জ সমান হয় তাহলে দেখবো তার ইলেকট্রন বিন্যাসটা ডি অরবিটালে কার কতটা। আমরা সোডিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, কিন্তু সিলভারের ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন থাকায় তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য ল্যান্থানাইট সংকোচের কারণে তার আকারটা হ্রাস পাবে, আর আকার হ্রাস পাওয়ার কারণে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। এখানে যে সিলভার প্লাস আয়নের যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস, আমরা শেষের যোজ্যতা স্তরে যদি ইলেকট্রন বিন্যাসটা দেখে তাহলে তার 4s² 4p6 3d10, অর্থাৎ 3d10। এই 10-এর কারণে তার ল্যান্থানাইট সংকোচন পাবে, এবং ল্যান্থানাইট সংকোচনের কারণে ওই সিলভার প্লাস আয়নের আকারটা কী পাবে, হ্রাস পাবে। হ্রাস পাওয়ার কারণে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, আর যেহেতু তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে তাহলে তার কী হবে, তাহলে তার আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে, আর আয়নিক বৈশিষ্ট্য কমে গেলে তার গলনাঙ্কও কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সিলভার ক্লোরাইডের গলনাঙ্ক এই কারণে সোডিয়াম ক্লোরাইডের এর চেয়ে কম। এখন যদি আসি আমরা নেক্সট কোয়েশ্চন, যেমন সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলভার ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন? তো সাধারণ তাপমাত্রায় যেমন কার্বন ডাইঅক্সাইড ও সিলভার ডাইঅক্সাইড উভয়ই হচ্ছে একই শ্রেণীর মৌল, যেমন কার্বন ও সিলিকন উভয় হচ্ছে গ্রুপ কতর মৌল, গ্রুপ 14 মৌল, গ্রুপ 14 মৌল। তারা উভয় একই শ্রেণীর মৌল হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে কিন্তু সিলিকন অক্সাইড কঠিন পদার্থ কেন? এর ব্যাখ্যা হচ্ছে এরা উভয় আবার কী ধরনের যৌগ, সমযোজী বন্ধন দ্বারা গঠিত, উভয় সমযোজী বন্ধন দ্বারা গঠিত, উভয় একই শ্রেণীর মৌল। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণ হলো একক অণু হিসেবে অবস্থান করে, আর সিলিকা হচ্ছে দৈত্যাকার পলিমার রূপে অবস্থান করে। দৈত্যাকার পলিমার রূপে অবস্থান করার কারণে তার মধ্যে অধিক পরিমাণ সমযোজী বন্ধন, মানে অধিক পরিমাণ শক্তিশালী সমযোজী বন্ধন থাকে, যার ফলে এই শক্তিশালী সমযোজী বন্ধনকে ভাঙতে অধিক পরিমাণ শক্তির প্রয়োজন হয়। যেহেতু সে দৈত্যাকার অর্থাৎ পলিমার রূপে থাকে তাই, আর যদি ভাঙতে তার অধিক পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাই সে নর্মালি কঠিন অবস্থায় থাকে, আর কার্বন ডাইঅক্সাইড অণু হিসেবে অবস্থান করে। আমরা যদি ব্যাখ্যাটা লিখি তাহলে এভাবে লিখব যে কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসেবে অবস্থান করে কিন্তু সিলিকা দৈত্যাকার রূপে বিদ্যমান থাকে। দৈত্যাকার রূপে বিদ্যমান থাকে। আমরা জানি সমযোজী অণু যত বেশি বৃহদাকার হবে এর সমযোজী বন্ধনগুলো ভাঙতে তত বেশি শক্তির প্রয়োজন হবে। এই কারণে দৈত্যাকার যেমন সিলিকন অক্সাইড এর সমযোজী বন্ধনগুলো বিচ্ছিন্ন করতে এক বিরাট পরিমাণ শক্তির প্রয়োজন হবে। অন্যদিকে একক অণু হিসেবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসেবে বিদ্যমান থাকে, তার আন্তঃআণবিক স্থানে প্রচুর ফাঁকা থাকে, এরা বিচ্ছিন্নভাবে চলাচল করতে পারে না। তাই কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসেবে থাকায়, অর্থাৎ লাস্ট একটাই কথা, কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসেবে থাকায় সে তার ভৌত অবস্থা সাধারণ অবস্থায় গ্যাসীয় থাকে, আর হচ্ছে সিলিকন অক্সাইড পলিমার রূপে থাকায় তার মধ্যে সমযোজী বন্ধন বেশি বৃহদাকার হয়ে যায়, ওইটা ভাঙতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয়, তাই সে সাধারণ অবস্থায় কঠিন অবস্থায় থাকে। এখন আসি আমরা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি? আমরা জানি আয়নিক বন্ধন যেটা আমরা পড়ে এসেছি ওইটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে ওইটা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে সমযোজী বন্ধন হচ্ছে দুইটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে যে রাসায়নিক বন্ধন গঠিত হয়, অর্থাৎ শেয়ারের মাধ্যমে। আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, এখন আরেকটু ডিটেলস পড়ব।
অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে রাসায়নিক বন্ধনটা গঠিত হবে ওইটাই হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী আয়নিক বন্ধন গঠনের জন্য যেমন কিছু শর্তাবলী রয়েছে, এই সমযোজী বন্ধন গঠনের জন্য কিছু শর্তসমূহ রয়েছে। যেমন সংযোগকারী, সমযোজী বন্ধনের জন্য সংযোগকারী যে ইলেকট্রন মানে মৌলসমূহ থাকবে ওগুলো অধাতু হবে। আয়নিক বন্ধনের ক্ষেত্রে একটা ধাতু একটা অধাতু। আমরা যদি পড়ার সময় একটা আরেকটার সাথে কম্পেয়ার করে করে ভরি ওইটা কিন্তু আমাদের বেশি পরিমাণ মনে থাকবে। তাহলে আয়নিক বন্ধন ছিল একটা ধাতু অধাতু ইলেকট্রন আদান প্রদান। তাহলে সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ার এবং দুইটা মৌল পরমাণুর মধ্যে হবে ওই দুইটা পরমাণু হচ্ছে অধাতু হইতে হবে। এবং সংযোগকারী মৌলসমূহ ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখায় না। সংযোগকারী মৌলসমূহ ইলেকট্রন ত্যাগের প্রবণতা দেখাবে না। তারপর উভয় পরমাণু দ্বয়ে তড়িৎ ঋণাত্মতার মানের পার্থক্য 1.8 এর নিচে থাকতে হবে এবং আয়নীকরণ শক্তির মান তাদের উচ্চ থাকতে হবে যাতে ক্যাটায়ন সৃষ্টি সম্ভব না হয়। আয়নীকরণ শক্তির মান উচ্চ হলে ক্যাটায়ন সৃষ্টি সম্ভব হবে না। ক্যাটায়ন সৃষ্টি সম্ভব না হলে ওরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ডিং সৃষ্টি করবে। এখন আসি আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের কারণ, কেন তারা আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য দেখা দিবে এবং এই আয়নিক যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য যে কারণগুলোতে দেখা দিবে ওগুলোই হচ্ছে মূলত ফাজানের নীতি, অর্থাৎ দুটোটা সেম। ফাজানের নীতি আমি পাশে দিয়ে লিখছি। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটার কারণ হলো বা ফাজানের নীতি অনুসারে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্যাটায়নের আধান। আমরা একটু আগে যে প্রশ্নগুলো আলোচনা করে আসছি তখনই আমি বলে আসছি অলরেডি যে ক্যাটায়নের আধান বলতে কি, ক্যাটায়নের ধনাত্মক আধান যত বেশি হবে অর্থাৎ চার্জ যত বেশি হবে ওই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নকে পোলারিত ক্ষমতাও তত বেশি হবে। আর ওই যে ক্যাটায়ন কর্তৃক কোনো অ্যানায়নকে পোলারায়নের ক্ষমতা অর্থাৎ আরেকটু যদি ভেঙে আমি পড়াই তাহলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ যত বেশি হবে ওই ক্যাটায়ন তো আয়নিক যৌগের মধ্যেই গঠিত হয়, সমযোজী যৌগের মধ্যে তার গঠিত হয় না। ওই ক্যাটায়নের মধ্যে আয়নিক হওয়া সত্ত্বেও তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তো সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ার কারণে তার মধ্যে এই পোলারায়নটাও বেশি পরিমাণ দেখা দিবে এবং সংশ্লিষ্ট আয়নিক যৌগের সমযোজ্যতার মাত্রাও বেশি পরিমাণ হবে। আচ্ছা ভাইয়া, আজকে একটু আমার প্রবলেমের কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না। আমি নেক্সট লেকচারের মাধ্যমে আবার এই টপিকটা নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।